দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য, শাহাদাত হোসেন সেলিম, মহাসচিব এলডিপি, আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, এবং আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। রুমিন আপা, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। লন্ডনে নেওয়ার মতো পরিস্থিতি এখনো আসলে ওনার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডনে নেওয়ার মতো পরিস্থিতি হয়নি। ঠিক এই আলোচনার মধ্যেই কিন্তু আপা যে তারেক রহমানের দেশে না আসা, এই ব্যাপারটা নিয়ে -4 তত্ত্ব নিয়ে একটা আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমে বলেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন। এই -4 তত্ত্বটা বাজারে আনার আসলে যৌক্তিক কিনা বা ফ্যাকচুয়াল কোনো বেসিস কি রয়েছে এই -4 তত্ত্বের? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে 1/11-এর একটা বিরাট ছাপ রয়ে গেছে এবং 1/11-র সময়ে আমাদের দুটো বড় রাজনৈতিক দলের প্রধান সারির নেতাদেরকে মাইনাস করবার একটি চেষ্টা হয়েছে। কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি দেখা গেছে মাইনাস করা তো দূরেই থাক, পরবর্তীতে আওয়ামী লীগ অন্তত তার সভানেত্রী অন্তত বিপুল বিক্রমে 15 বছর বিনা ভোটে বাংলাদেশকে রুল করতে পেরেছেন। অন দি আদার হ্যান্ড, বারবার বিএনপির ভেঙে যাবে, বিএনপি এত দীর্ঘ সময় বিরোধী দলে কি করে থাকবে, নানান রকম জল্পনা কল্পনা থাকলেও বিএনপি দ্বিগুণ শক্তিতে, আমি বলবো, এই 15 বছরে সে তার পলিটিক্যাল রেলেভেন্সকে আবার প্রমাণ করেছে। সো এই যে -2 যেখান থেকে শুরু হয়েছে এবং যেটাকে এখন একেবারে -4 পর্যন্ত গেছে, এটাকে না একটা ফেইল্ড প্রজেক্ট হিসেবে আমি দেখি। বরং এটা পলিটিক্যাল পার্টিগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী করেছে, রাজনীতিবিদদের রেলেভেন্সকে আরও অনেক বেশি সামনে নিয়ে এসছে এবং দুই দলের নেতাকর্মী, ভোটার, সমর্থকদেরকে দুই দলের সাথে আরও অনেক বেশি যুক্ত করেছে। যেই রাজনীতিবিদরা এটার অংশ হয়েছিল এক সময়, তারা কিন্তু বাধ্য হয়েছে যার যার রাজনৈতিক দলে আবারও ফিরে যেতে, এবং তারা বাধ্য হয়েছে দলে খুবই ন্যাচারালি, তাদেরকে তো আর সেভাবে ওয়েলকাম করা হয় না, কারণ একবার যখন ট্রাস্টের একটা ইস্যু চলে আসে মাঝখানে, তখন ইট ইজ ভেরি ডিফিকাল্ট পার্টির জন্য আবার তাকে ঠিক আগের মতন ওয়েলকাম করা। বাট তারপরেও কিন্তু তারা সামহাও পার্টির হয়তো পেছনের দিকে হলেও তারা কিন্তু পার্টিতেই ফিরে আসতে বাধ্য হয়েছে। সো আমি মনে করি না -4-এর চিন্তা যদি কারো থেকেও থাকে, এটা তারা কার্যকর করতে পারবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আর আওয়ামী লীগের কথা যদি আপনি চিন্তা করেন, শেখ হাসিনা নিজেই কিন্তু নানান অনিয়ম, অত্যাচার, দুর্নীতি, দুঃশাসন, কারচুপি, মানে দেশের মানুষকে নাজেহাল করে সে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং তার সেকেন্ড জেনারেশন কে করবে, মানে তারপরে তার পরিবারের কেউ আসবে কিনা, আসলে সেটা কে আসবে, সেটা কিন্তু কখনোই স্পষ্ট করা হয় নাই। সুতরাং আওয়ামী লীগের তরফ থেকে আপনি 4 যদি ধরেন, 2জন আওয়ামী লীগ, 2জন বিএনপি, আওয়ামী লীগের নাম্বার 2টা কে এটা আমরা জানি না। কখনো শুনি জয়, কখনো শুনি পুতুল, কখনো শুনি ববি, এক এক সময় আমরা এক একটা নাম শুনি, কিন্তু কারোর ব্যাপারেই খুব স্ট্রং কোনো এভিডেন্স বা স্ট্রং কোনো ওরকম তথ্য থাকে না যে হি ইজ দ্য সেকেন্ড ম্যান আফটার শেখ হাসিনা। সো ওইটা আমি ধরি না। আর বিএনপির কথা যদি চিন্তা করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হ্যাঁ তিনি ভীষণ অসুস্থ, তিনি হাসপাতালে আছেন, কিন্তু তিনি এখনও আছেন। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার ব্যাপারে কিন্তু স্পষ্ট বক্তব্য হচ্ছে নির্বাচনের আগেই উনি বাংলাদেশে আসবেন, এবং তিনি নিজেও বিবিসির সাক্ষাৎকারে বলেছেন যে আমি যেহেতু নির্বাচন করতে চাই, আমি যেহেতু বাংলাদেশের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের বৃহত্তম পলিটিক্যাল পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পালন করছি, সো আমি যত দ্রুত সম্ভব আমি দেশে চলে যাব। সুতরাং আমার মনে হয় না -2 বা -4 যেটাই আপনি বলেন, সেটা কার্যকর করবার কোনো রকম কোনো সক্ষমতা কারো আছে। আমি একটু প্রিন্স ভাই এইখানে একটু জানতে চাই যে, যেমন রুবিন আপা বলছিলেন যে 1/11-এর সময় -2 একটা তত্ত্ব আসলে ছিল, সেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই তত্ত্ব, এই ধারণাগুলো যে বাজারে আসে, কারা আসলে এটাকে প্রমোট করে বা এটার উদ্দেশ্যটা আসলে কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখেন, এটা তো ঠিকই তথ্য হিসাবে আমরা জানি যে 2007-এর 1/11-এর আগেই এই কথাগুলো কিন্তু বাজারে ছিল, এবং এটা আমি অন রেকর্ড বলছি, আমাদের দিক থেকে আমরা ওই সময়টা বক্তৃতা করেও বলেছি
যে কারোর কারোর উদ্দেশ্য আছে। দুইটা শব্দ তখন বলতাম, একটা বলতাম যে সাম্রাজ্যবাদ আরও বেশি ডমিনেট করতে চায় বাংলাদেশকে, আর একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চায়, তার জন্য কেউ কেউ -2 ফর্মুলাও সামনে আনছে। এটা অন 11-এর আগে আমি একাধিকবার এই সময় বলেছি, এবং ওই সময় তো অত টেলিভিশন চ্যানেল ছিল না, একটা টেলিভিশন চ্যানেলের টক শোতে ওই সময় এই কথা আমার পক্ষ থেকে বলা ছিল, এটা অন রেকর্ড আছে। আচ্ছা, সেই কথাটা কেন বললাম আপনার এই প্রশ্নের সাথে রিলেটেড, এই কারণে দেখেন আমাদের এই বাংলাদেশে অনেকে প্রথমে একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চায়, ওই কথা আমার একটা রিপিট করছি। তাদের একটা হিসাব যে যদি আমি বিরাজনীতিকরণ করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, যে আমি এটা মানি না মানি যে যদি আমাদের দেশের প্রধান সারির রাজনৈতিক দলগুলো, তো আমি যোগ্যতা অযোগ্যতা কোনো আলোচনায় কিন্তু যাচ্ছি না, সরলীকরণ করে বোঝার জন্য বলছি, তারা যেভাবে ক্ষমতায় আছেন তাতে দৃশ্যমান হয় যে পরিবারতন্ত্র ভাবে, এবং আগামী দিনেও তাদের এই পজিশনটা যাবে। যারা ওইটা চায়, এবং এইটা কিন্তু আবার বাস্তবতা, তারা কিন্তু তাদের দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে এইটা একটা বড় ভূমিকা পালন করে। এই যে পরিবারতন্ত্র, পরিবারের দায়িত্ব, এটা সত্য, আমরা মানি না মানি এইটাই। তো এইটা না ভাঙতে পারলে ওই যে বিরাজনীতিকরণের শক্তি এবং অন্যদের মাথায় হচ্ছে যে এটা আমরা কখনো শেষ করতে পারবো না, অথবা এই যে দলগুলো যারা ইউনাইটেড রাখে, এই দলগুলো যদি ভেঙে চুরে নানাভাবে না করতে পারি তাহলে এটা হবে না। যেমন উনি ঠিকই বললেন রুমিন, যে ভাঙাচোরার চেষ্টা করার পরেও পরে দেখা গেল যে তার স্বার্থেই কিন্তু এই জায়গাটা আসছে, হয়ও তাই। তাহলে এই তাদের ওই যে যাদের উদ্দেশ্য আছে তারা সেই জায়গা থেকে পিছপা হয়েছে আমি মনে করি না। সুতরাং তারা এই ধরনের শক্তির মধ্যে বিভক্তি চায়, যে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায়, সেইটা এখনো পর্যন্ত চলমান, শুধু না আরও এটা থাকবে, এটা মনে রাখা দরকার। কিন্তু এখন এইটা যেমন একটু বললেন, আবার অনেকেই আছেন তারা হয়তো বা মনে করে যে এই যে দলগুলোর কথা বলছি তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধের পরের পালাক্রমে তারা তো মানুষের কিছু করতে পারেনি, সুতরাং এই ধরনের যদি মাইনাস হয় অসুবিধে কি। কিন্তু আমি বলি যে এটা তারা ভুল চিন্তা থেকে করে, ভুল আকাঙ্ক্ষা। যেমন আমরাও তো দুই দলের বাইরে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে চাই, সেটা কিন্তু আমরা চাই কিভাবে, পলিটিক্যাল পজিশন থেকে মানুষকে বুঝিয়ে, মানুষ যাতে তাদের পক্ষ ত্যাগ করে আমাদের পক্ষে আসে। কিন্তু আমি যদি কোনো একটা কি বলবো যে সুযোগ বুঝে, বা ওই যে -2 ফর্মুলা বা ওই দলের নেতা নেত্রীরা চলে যাক তার মধ্য দিয়ে করি, এটা কিন্তু কখনোই বাস্তবসম্মত হয় না। কিন্তু দেশের থেকে আমি বাইরের অন্য শক্তির এই যে খেলাটা, তারা মনে করে যে এই যে কোনো সংগঠিত শক্তি থাকলে তাদের ডমিনেট করা যেটা কঠিন, কিন্তু যদি গেলে অসংগঠিত করা যায় এবং ভাগযোগ করে ফেলানো যায়, তখন নানা গ্রুপ মিলে যদি এক হতেও চেষ্টা করে তার উপরে ডমিনেটটা বেশি করতে চাইবে। এই জন্য কিন্তু নানাভাবে ওই বিরাজনীতিকরণের ধারার পার্ট হিসাবে এই ধরনের প্রচেষ্টা আছে বলে মনে হয়। আমি শেষে একটা ছোট মন্তব্য করি, এইবারে যে -4 তত্ত্বটা আমি জানি না যে কেন ফেরি করা হলো, যারা এটাকে সামনে আনলেন তো একটা মিনিমাম মানে কি বলবো যে মানবিকতা থাকলে তো প্রথমে এটা আনা দরকার ছিল না, কারণ খালেদা জিয়া তো অসুস্থ, তো এখন জানি না ওনার কি হবে। তাই এই মাইনাসের সাথে তো ওইটা একেবারেই অবান্তর প্রশ্ন। আর একটা আমার ধারণা আসছে, যে কারণে আসছে সেটা আমি সহজে ভাবলে এই আলোচনাকে শেষ করে দেওয়া উচিত। আমার মনে হয় সহজ এইটা একটা ব্যাপার। তারপরে মনে করছে সর্বশেষ স্টেটমেন্ট, এবং মনে হয় তারেক জিয়া বোধহয় আর আসতে পারছে না, আসবে কি আসবে না ওর মধ্যে আমি ঢুকছি না। আর শেখ হাসিনার সাজা হয়ে গেছে নাই, হয়তো বা সে জয়কে নিয়ে আসতো কিন্তু জয়েরও সাজা হয়েছে আর নাই। তা আমার মনে হয় এই আলোচনাটা খুব প্রাসঙ্গিকও না, এইটাকে শেষ করে আমাদের মূল জায়গায় যাওয়া দরকার। কিন্তু এই আলোচনাটা আসে কেন সেই প্রশ্নটাই আসলে সাম্রাজ্যবাদের কারণ। আমি তো সেলিম ভাই আপনার কাছে জানতে চাই, এই বিতর্কটা নিয়ে ভিতরেই কিন্তু তারেক রহমানের দেশাফিরা নিয়েও একটা বিতর্ক রয়েছে। যদিও আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, এ নিয়ে গুঞ্জনের কিছু নেই। তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন। আসলে এই যে বিতর্কটা তৈরি হলো, এই বিতর্কে রাজনৈতিকভাবে আসলে কারা লাভবান হচ্ছে, বা এই মানে বিতর্ক মোকাবেলায় বিএনপির অবস্থানটাকে, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে তো আমরা 11 সরকারের পরে -2 একটা প্রচেষ্টা দেখেছি, এটা দৃশ্যমান ছিল -2। তো সেক্ষেত্রে বেগম খালেদা জিয়ার খুব অনমনীয় দৃঢ়তার কারণে এই -2 ফর্মুলা বাস্তবায়ন করতে পারেনি, বরঞ্চ যারা -2 মানে করতে চেয়েছেন তারা ইতিহাসে আস্থা করে চলে গেছেন। এবং -2 ফর্মুলার সাথে যারা জড়িত ছিলেন তারাও নানাভাবে আপনার দলের মধ্যে কোণঠাসা হয়ে গেছেন, অনেকে রাজনীতি বিদায় নিয়েছেন, অনেকেই আপনার রাজনৈতিকভাবে হারিয়ে গেছেন, অনেকে আবার মূল স্রোতে ফিরে এসেছেন, এইভাবে একটা আমরা দেখতে পাই। কিন্তু বর্তমানে হঠাৎ করে গত
কয়েকদিন আগে যে -4-এর কথা বলছে, এটা একেবারে অবান্তর, হাস্যকর এবং এটার কোনো রাজনৈতিক কোনো ভিত্তি নাই। আসলে তো আপনার এই মুহূর্তে বেগম জিয়া শারীরিকভাবে অসুস্থ, তারেক রহমান দেশে আসার কথা থাকলেও এই বেগম জিয়ার অসুস্থতার কারণে বিভিন্ন কারণে এটা পিছিয়ে গেছে। আমরা ঠিক যেভাবে তারেক রহমানকে বরণ করার জন্য প্রস্তুত ছিলাম এবং খালেদা জিয়াকে এইভাবে জীবন মৃত্যুর মুখোমুখি রেখে আমরা ঠিক সেইভাবে অনুষ্ঠানও করতে পারছি না, বা সব কিছু মিলিয়ে তো আমাদের নেতার ফেরাটাও তো একটা রাজনৈতিকভাবে আমরা এটাকে যতটা পারি আমরা রাজনৈতিকভাবে সেটাকে কার্যকর করব, বা রাজনৈতিক বিবেচনা সেই জিনিসটাকে নিয়েই আমরা সামনে আগাবো। তো সব মিলিয়ে এখানে একটু জটিলতার মধ্যে আছে বেগম জিয়ার মানে স্বাস্থ্যের অবস্থা, তারপরে আপনার তফসিল ঘোষণা, তারপরে আপনার তারেক রহমানের দেশে ফিরা, এগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে, এগুলো কোনোটাই বাধা সৃষ্টি হবে না এবং কোনোটাই কোনো সংকট তৈরি করবে না নির্বাচনের জন্য। এখানে -4-এর কথা বলে কেউ একটু রাজনীতিতে জলঘোলা করতে চায়, অথবা আপনার কেউ এটাকে উর্বর মস্তিষ্কে একটা জিনিস শব্দবোমা, মাঝে মাঝে কিছু শব্দবোমা আছে না রাজনৈতিক দলগুলো, মানে শব্দবোমা ছাড়ে যে আপনার পিয়ার পদ্ধতি নির্বাচন, তারপরে এই সেই, এগুলো শব্দবোমা আমরা বলি রাজনীতিতে। তো এটাও একটা মানে শব্দবোমা, আর শব্দবোমা ছাড়া কিছু নেই। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি একটা নির্বাচনকে ঘিরে আবর্তিত হচ্ছে। নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলো প্রস্তুত, অন্যান্য রাজনৈতিকগুলো প্রস্তুত, ছোট মাঝারি রাজনৈতিক দলগুলো নিজস্ব প্রার্থী বাছাইয়ের প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা নির্বাচনে করার ব্যাপারে বিভিন্ন রকমের জোট করছেন। বিএনপির পক্ষ থেকেও প্রায় আপনার 280টা বা 75টা আসনের মধ্যে মনোনয়ন ঘোষণা করে দেওয়া হয়েছে অলরেডি, এবং বলা হয়েছে যে মনোনয়ন দেওয়া হয়েছে তার মধ্যে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা 6 মাস আগে থেকেই শুধুমাত্র যে জাতীয় সংসদের নির্বাচন নয়, তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনেও সদস্য আপনার মনোনীত করে তারা নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে। সুতরাং আমি মনে করি যে আপনার একটা নির্বাচনমুখী একটা রাজনীতি বাংলাদেশে বর্তমানে আছে। এটাকে ব্যাহত করার জন্য কোনো শক্তি চায় না, যেমন না যারা বেনিফিশিয়ারি, যারা মনে করে যে নির্বাচন পিছিয়ে গেলে তারা রাজনৈতিকভাবে লাভবান হবে, অর্থনৈতিকভাবে লাভবান হবে, সামাজিকভাবে লাভবান হবে, তারা হয়তো আপনার নির্বাচনটাকে কোনো না কোনোভাবে পিছনে চিন্তা করছেন। কিন্তু সার্বিক দেশের যে অবস্থা, বর্তমান সরকার যেভাবে মুখ থুবড়ে পড়ছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার যে দেশটাকে জাহান্নামেও করতে পারে, এটার উৎকৃষ্ট উদাহরণ ডক্টর ইউনূস যে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন, এবং তাকে আপনার জনগণ মানে এখন না পারতেই আপনার কোনোভাবে গ্রহণ করে আছেন, যে কোনো বিকল্প নাই। ডক্টর ইউনূস সাহেবেরও অনেক উপদেষ্টা সহ ডক্টর ইউনূস সাহেবও পালাই ভাব যত তাড়াতাড়ি পারে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি ওনার স্বভবনে ফেরত যাবে। ইতিমধ্যে উনি ওনার প্রয়োজনীয় যে সমস্ত কাজ, যে সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু উনি গুছিয়ে নিয়েছেন, সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। এই বয়সে মোটামুটি আর কিছু তেমন চাওয়া পাওয়ার কিছু নেই। তো সুতরাং আমার মনে হচ্ছে যে একটা নির্বাচন দিয়ে মানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা, জনগণের জবাবদিহিমূলক একটা সত্যি প্রতিষ্ঠা করার আমরা একটা ট্রানজিট পিরিয়ডে আছি। এবং আমি আশা করছি যে 10 তারিখে রাষ্ট্রপতির সাথে দেখা করার পরে হয়তো 11-12 তারিখের মধ্যে শিডিউলটা ঘোষণা করবেন, এবং তাদের কথা মতো ফেব্রুয়ারির প্রথমার্ধে যেটা নির্বাচন আপনি আশা করছেন। আমি একটু আলাউদ্দিন আপনার কাছে জানতে চাই, এই -4 তত্ত্ব নিয়ে আসলে এনসিপির অবস্থানটা একটু জানতে চাই। আর রাজনীতিতে আসলে কি এইভাবে মাইনাস করা আসলেই সম্ভব কিনা? কারণ আমি যদি বলি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তো এইভাবে মাইনাস আসলে হয়নি। আপনাকে ধন্যবাদ, আমার বিজ্ঞ সহালোচক বৃন্দ এবং যারা দেখছেন শুভেচ্ছা। -4 নিয়ে কথা বলায় আমি এই আলোচনার মধ্যে যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, -4-এর আগে কিন্তু প্রায় 1 বছর আগে -2 নিয়ে কথা হয়েছিল। এইটা একটা আওয়ামী প্রজেক্ট। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, এখানে বাংলাদেশের জনগণের উপর গণহত্যা চালিয়েছে। জনগণ রাস্তায় নেমে এসে রক্ত দিয়ে লাল কার্ড দিয়ে দিয়েছে যে দল প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিয়ে প্রবাসী সরকারের মতো বাংলাদেশের বিরুদ্ধে এখন প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাচ্ছে, বাংলাদেশের যে কোনো নেতিবাচক খবরে তারা সেলিব্রেট করছে। তারা বিএনপির সাথে সমকাতারে অবস্থান করতে চায় জনগণের মানসপটে। তারা বিএনপিকে এই বার্তা দিতে চায়, তারা জনগণকে, তাদের সাপোর্টারদের এই বার্তা দিতে চায় আমরা এবং বিএনপি দুই দলই ভিকটিম। কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হলো যে বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তের বাংলাদেশে কখনোই তুলনীয় নয়। আওয়ামী লীগ যে অপকর্ম চালিয়েছে, আওয়ামী লীগ আপনার আপনি যদি 1/11-এর কথা বলেন, সেই সময়কার পরে বাংলাদেশে অনেক জল ঘোলা হয়েছে। বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে ঘটনা আগে কখনোই ঘটে নাই। বাংলাদেশে এমন নিপীড়ন ঘটেছে যে ঘটনা পৃথিবীর ইতিহাসে, রাষ্ট্রীয় ইতিহাসে এখন পর্যন্ত কল্পনা করতে পারে নাই। এই ধরনের গুম, এই ধরনের আপনার যে আয়নাঘর, তারপর আপনার গণহত্যা, এত কিছুর পরেও বিএনপিকে আওয়ামী লীগের কাতারে নামাচ্ছে কারা? আসলে কারা নামাতে চায়?
এই প্রজেক্টটাকে আমি সুস্পষ্টভাবে আওয়ামী প্রজেক্ট মনে করি, এবং আমি বিশ্বাস করি বিএনপির উচিত যে এই বিষয়টাকে যে কোনোভাবে কোনো আলোচনার মধ্যে না নিয়ে আসা। কারণ কখনোই বাংলাদেশের জনগণ দেখেছে বিএনপির হাজারটা দোষ থাকতে পারে, থাকবে, রাজনৈতিক দল এদেশের জনগণকে নিয়ে সংগঠিত, রাজনৈতিক দল এদেশের যেই পলিটিক্যাল ইকোনমি তার বাইরে কিছু নয়, কিন্তু এই জায়গায় কখনোই আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারি না যে একটা মজলুম, যে দলের আপনার দলনেতা মজলুম, যে দলের আরেক সেকেন্ড ইন কমান্ড আপনার দেশে আসতে পারছেন না, দীর্ঘদিন ধরে আপনার দেশ থেকে আপনার একরকমভাবে নির্বাসিত, সেই দলকে আপনি একটা জালিমের সাথে তুলনা করতে পারেন? সো আমি এই বিষয়টাকে প্রথমে আমি উড়িয়ে দিচ্ছি। আমি কখনোই মনে করি না যে এটা সেলিম ভাইয়ের মতো একটা শব্দ বোমা কিংবা খুব মানে হালকাভাবে নিচ্ছি না, এটা খুব সিরিয়াস বিষয়। এইটা বরং বিএনপিকে মাইনাস করার অথবা বাংলাদেশের জনগণের মানুষে আওয়ামী লীগের অত্যাচারকে ভুলিয়ে, যেটা আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমরা সব সময় বলি যে বিভিন্ন সময় এখনো ধরেন ইভেন বিএনপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে অনেক সময় বলে ওঠে যে আওয়ামী লীগ তার চেয়ে ভালো ছিল, আস্তাগফিরুল্লাহ। মানে আওয়ামী লীগের সাথে কখনো এই জায়গাটা তুলনা করা যায় কি? আমার প্রথম কথা হলো যে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে এই দেশের জনগণকে জিম্মি করলেন, বন্দুকের নলের মুখে দেশের প্রতিটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিটা শ্রেণীর মানুষকে আপনি শত্রু বানালেন। আপনি আর্মির অফিসার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাইকে আপনি মানে এই দেশের শত্রু বানিয়ে দিলেন। তার সাথে আপনি একটা দল হয়তোবা তাদের সাথে করাপশন, তাদের সাথে দুর্নীতি, তাদের সাথে প্যাট্রোনদের সম্পর্ক আছে, থাকতে পারে, ভবিষ্যতে হয়তোবা তারা চেষ্টা করবে এগুলো সরানোর, কিন্তু কখনোই একটা আপনার গণবিরোধী শক্তি, সার্বভৌমত্ব বিরোধী শক্তি, যারা এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি নেতিবাচক নিউজ সেলিব্রেট করে, তাদের সাথে বিএনপির কখনো তুলনা হতে পারে না। আমি এই দেশের যারা শাসন ভবিষ্যতে পরিচালনা করবেন, যারা রাজনীতি করবেন, তাদেরকে আমরা একটা বিষয়ে ক্লিয়ার বার্তা দিতে চাই, বাংলাদেশে কখনোই আওয়ামী ধরনের রাজনীতি আর এখানে কখনোই পাত্তা পাবে না। যারা বাংলাদেশের শেখ হাসিনা হয়ে উঠেছিল, শেখ হাসিনা যেই বাহিনী নিয়ে রাস্তায় জনগণের বিরুদ্ধে অস্ত্র তাক করেছিল, ভবিষ্যতে কেউ যদি কখনো চিন্তা করে কোন রাজনৈতিক দল সেই ধরনের রাজনীতি করবে, এই ধরনের রাজনীতি বাংলাদেশে সম্ভব নয়। সো এই প্রেক্ষাপটে -4 এর তত্ত্বটা আমাদের আলোচনা থেকে এটা কখনো একটা আলোচনার বিষয় হতে পারে না, এটা একটা অসম্ভব, এটা ইমপ্যারালাল বিষয়। আমি একটু রুমিন আপা আপনার কাছে জানতে চাই যে নানান কারণে বিএনপি কি এখন একটু চাপের মুখে আছে কিনা, বিশেষ করে নির্বাচন নিয়ে আপনি কথা বলছিলেন, নির্বাচন নিয়ে বিএনপি যে প্রার্থী ঘোষণা করলো 272টা আসনে, দলের ভিতরেও একটা অসন্তোষ রয়েছে এবং তার শরিকদের ভিতরেও কিন্তু একটা অসন্তোষ তৈরি হয়েছে। আজকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক বলেছেন যে বিএনপি ও গণতন্ত্র মঞ্চ সহ যুগপৎ আন্দোলনকারীদের মধ্যে নির্বাচন ও আসন সমঝোতা নিয়ে সন্দেহ ও নানা অবিশ্বাস তৈরি হয়েছে, এই ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আপনার কাছে একটু জানতে চাই যে আপনার দলের প্রার্থীদের মধ্যে অসন্তোষ রয়েছে, জোটের মধ্যেও সেটা সংক্রমিত হলো, এটা ঠেকানো না গেলে কি বিএনপির জন্য একটা নতুন ধরনের চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে কিনা? আর শরিকদের সাথে যদি আস্থাহীনতা বাড়ে, সেক্ষেত্রে কি বিএনপির আসলে লাভ হবে? আসলে এটা না অবশ্যম্ভাবী ছিল। কেন ছিল? বিকজ আমি আগে নিজের দলের যেটা সেটা বলছি আপনাকে। প্রত্যেকটা আসনে মিনিমাম 5 থেকে 10 জন যোগ্য প্রার্থী, এর মধ্যে একজনকে বেছে নেওয়া ভীষণ রকম টাফ। এমনও কনস্টিটিউয়েন্সি আছে যেখানে একসাথে 2-3 জন সার্ভেতে একই রকম ভালো ফলাফল করছে, একই রকম গ্রহণযোগ্য, একই রকম জনপ্রিয়, কিছু আসনে হয়তো অল্প কিন্তু কিছু আসনে এরকম আছে। সেখান থেকে তো আসলে একজনকে আপনার দিতে হবে। সো বাকি দুজনকে দল, বড় দল, হাজার রকমভাবে প্রোভাইড করা যায় একটা দলে। পোস্টে বেটার পোস্ট দেওয়া যায় দলের ভেতরে। সরকার যদি গঠন করে উচ্চকক্ষে তার জায়গা হতে পারে। সরকার যদি গঠন করে তাহলে বিভিন্ন তার যোগ্যতা অনুযায়ী, তার পড়াশোনা যেই লাইনের সেই অনুযায়ী তাকে অন্যান্য কোনো প্রতিষ্ঠানেও দল অ্যাকোমোডেট করতে পারে। আর জোটের ব্যাপারে যেটা, এবার আপনি জানেন যে যেই দল সেই মার্কা। সো এই কারণেই আগে যেরকম সবাই ধানের শীষ বা অন্য কোনো মার্কা, বড় দলের মার্কা নিয়ে ইজি ছিল পাশ করে যাওয়াটা, এইবার আসলে অতটা ইজি না। আমি দেখলাম জোট প্রায় 230টার উপরে আসনে প্রার্থী দিতে চেয়েছে। তাহলে আপনি আমাকে বলেন 230টার মতো যদি জোট প্রার্থী করে, তাহলে বিএনপি কি 60টা আসনে প্রার্থী দিবে? তাই না? আর এই নির্বাচনটা হচ্ছে দীর্ঘ 17 বছর পরে। এর মধ্যে যা যা ইলেকশন হয়েছে, সেই ইলেকশনগুলো কোনোটাই ক্রেডিবল, ফ্রি, ফেয়ার ইলেকশন ছিল না। আমি ইনক্লুডিং 2008-এর নির্বাচনও বলবো। 2008-এর নির্বাচন একটা বড় নকশার অন্তর্ভুক্ত নির্বাচন ছিল। তো সেদিক থেকে দেখতে গেলে এতদিন পরে একটা নির্বাচন, 2008-এ যেই ভদ্রলোকের বয়স ছিল হয়তো 60, যেটা বাংলাদেশের রাজনীতিতে আমি বলবো যে মধ্য গগন, সেই ভদ্রলোক এখন 80, অলমোস্ট 80। তার ছেলে হয়তো 45,
50, তো বাবা ছেলে দুজনেই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট। তো সেখান থেকে আপনি যদি দেখেন এরকম নানানমুখী চাপ এইবার দলের উপরে এসছে। তবে আমি মনে করি যে অসন্তোষের কথা বলা হচ্ছে সেটা কিন্তু খুব তীব্র কোনো অসন্তোষ নয়। এমনকি দলের ভেতর প্রথম দিকে যারা হয়তো মনে করেছে যে সেও একজন মানে ভালো ক্যান্ডিডেট, সে কিন্তু হয়তো অবরোধ করেছে, বা একজনকে দেখলাম খুব চমৎকার মানে ক্রিকেটের আম্পায়ারের মতন রিভিউ চেয়েছে। তো আমি মনে করি এগুলো একটা বড় দলে কিছুই না। এরকম কিছুদিন হবে, নেতাকর্মীদের দিকেও আপনাকে তাকাতে হবে। নেতাকর্মীদের কারণেই কিন্তু এক একজন ক্যান্ডিডেট হিসেবে নিজেকে বলতে পারে। নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম থাকে, তাদের সময়, তাদের ঘাম, তাদের একেবারে ভীষণ রকম পরিশ্রম এখানে যুক্ত। সো তারা যদি তাদের পছন্দের নেতা নমিনেশন না পায়, তারা একটু মনক্ষুণ্ণ হবে। তারা হয়তো তারা যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায়, যদি আপনার আসনে বা অন্য কোন আসনে যদি কেউ বিদ্রোহী দাঁড়ায়, সেটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে না? বিদ্রোহী প্রার্থী যদি কেউ হয়, তার যদি সত্যি সত্যি ভীষণ ভালো জনপ্রিয়তা থাকে, তাহলে কিন্তু সে জিতে আসবে। কিন্তু এইরকম আসন খুব বেশি নাই যেখানে বিদ্রোহী হয়েও জিতে আসার সম্ভাবনা প্রবল। এরকম আসন খুবই কম, এবং সেরকম হলে আসলে আমাদের সেই বিদ্রোহী প্রার্থীর ব্যাপারে তো কিছু করার নাই। আর শরিকদের ব্যাপারে আপনি যেটা বলছিলেন, যেই শরিকরা বিএনপির সাথে এতদিন আন্দোলনে ছিল, তারা অনেকেই মনোনয়ন আসলে পাননি বা পাবেন না। সেক্ষেত্রে যাদেরকে বিএনপি আসন ছেড়ে দিচ্ছে, তারাও যদি পাশ করে না আসতে পারে, কারণ আপনি বলছিলেন যে প্রতীক একটা ইস্যু, সেক্ষেত্রে পরবর্তী সংসদে আসলে বিএনপি কি বন্ধুহীন একটা দল হয়ে মানে হবে না? পরবর্তী সংসদে যেই সরকার গঠন করুক, তাকে কিন্তু পারফরমেন্স বেসড কাজ করতে হবে। তার কাজের উপরে নির্ভর করবে তার জনপ্রিয়তা টিকবে কিনা। বাংলাদেশ কিন্তু এখন একটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে মানুষ কিন্তু আর দমন পীড়ন করে আপনি তার মুখ বন্ধ রাখবেন, এটা আর সম্ভব হবে না। মানুষ আপনার সমালোচনা করবে, সরকারের সমালোচনা করবে, প্রতি পদে পদে সরকারকে জবাবদিহি করতে হবে। হাসিনা যেভাবে 15 বছর জবাবদিহি ছাড়া ছিল, এটা বাংলাদেশে আর কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না। সো পারফরমেন্স বেসড যদি বিএনপি ভালো কাজ করতে পারে, রুল অফ ল এনশিওর করতে পারে, ভালো একটা জুডিশিয়ারি এনশিওর করতে পারে, বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে, বেকার সমস্যার কিছুটা হলেও সমাধান করতে পারে, অর্থনীতির অবস্থা একেবারে খাদে পড়া অর্থনীতিকে কিছুটা হলেও টেনে তুলতে পারে, এই জায়গাগুলোতে নির্ভর করবে যে মানুষ বিএনপির ব্যাপারে আসলে কিরকম দৃষ্টিভঙ্গি। কিন্তু আপনার দল মানে বিএনপি, তারেক রহমান বারবারই বলছেন যে সব দলকে নিয়ে একটা সরকার গঠিত হবে। সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে গণতন্ত্র মঞ্চের সাথে যে দলগুলো রয়েছে, 12 দলীয় জোট, এদের থেকে যদি আসলে পাশ না করে সংসদে যেতে পারে, যদি তারা পাশ না করতে পারে, সেখানে আসলে বিএনপি সেই সবাইটা আসলে কারা? দেখুন, একটা সরকার চালাতে গেলে তো কেবল 300 এমপি না, এর বাইরেও হাজারভাবে আপনি একটা মানুষকে ইউটিলাইজ করতে পারেন। এছাড়া আপনি যদি সংসদের কথাও চিন্তা করেন, উচ্চকক্ষের অপশন কিন্তু আপনার হাতে থেকেই যাচ্ছে। সো আপনি যদি কাউকে নিম্নকক্ষে ডাইরেক্ট ইলেকশনে নাও আনতে পারেন, আপনি কিন্তু তার মেধা, প্রজ্ঞা, অভিজ্ঞতাকে উচ্চকক্ষে কাজে লাগাতে পারবেন। এছাড়াও 10% টেকনোক্র্যাট মিনিস্টারের একটা অপশন আছে। সেখানেও কিন্তু যারা হয়তো সরাসরি ইলেকশন করলো না বা পারলো না, তারা কিন্তু সেখানেও একটা মিনিস্ট্রি পেতে পারেন। সো আমি জাস্ট কতগুলো এক্সাম্পল দিলাম। কোনটা হবে এটা তো বলা কঠিন, আর কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটাও বলা কঠিন। কিন্তু গভর্নমেন্ট রান করতে যেহেতু অনেক মানুষের প্রয়োজন হয়, সো আপনার যোগ্যতা যদি থাকে, আপনাকে যে কোনো জায়গায় অ্যাকোমোডেট করা যাবে। মানে দলগুলোর সাথে বিএনপির খুব বেশি দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা আপনি দেখছেন না? সেলিম ভাই, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম বিএনপির প্রার্থীতা এবং শরিকদের নিয়ে। তো রুমিন আপা যেটা বলছিলেন যে এটা নিয়ে আসলে এখন আলাপ আলোচনার সুযোগ রয়েছে, একই কথা বলেছেন আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমিন খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন নির্বাচনী জোট ও আসন নিয়ে আলাপ আলোচনা এখনো শেষ হয়নি, সংলাপ আলাপ আলোচনা সবসময় গণতন্ত্রের অংশ। যদি আলাপ আলোচনার সুযোগ থাকে, সেক্ষেত্রে কি বিএনপির প্রার্থী পরিবর্তনের সুযোগ আছে কিনা বা কোনো সম্ভাবনা আপনি দেখেন কিনা? এবং আরও একটা বিষয়, যেটা আজকে পত্রিকার খবর ছিল যে 50টা আসন ছেড়ে দেওয়ার কথা বলা হলেও শরিকদের জন্য ছাড়ছে 13টি আসন বিএনপি। এই যে আসলে নির্বাচন চ্যালেঞ্জিং হবে জেনেই কি শরিকদেরকে কম আসন ছাড়া হচ্ছে? যেমন রুমিন আপা বলছিলেন প্রতীক এবার একটা ইস্যু, যেহেতু ধানের শীষে করছে না, নিজ নিজ প্রতীকে করতে হবে, এই জন্য আসলে শরিকদেরকে কম আসন ছাড়ছে না। নির্বাচনটা এত চ্যালেঞ্জিং হবে বিএনপি ভাবছে, সেজন্য বিএনপি তার ক্যান্ডিডেটের বাইরে আসন চিন্তা করছে না।
না দেখুন, এখানে 2022 সালের 28শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে জনাব তারেক রহমান লন্ডনে একটা বক্তব্য রেখেছেন। এই প্রথম তিনি সেই বক্তব্যটা রেখেছেন যে আমরা একসাথে যুগপৎ আন্দোলন করব, যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে মানে একসাথে রাজপথে থেকে এই সরকারকে পরাজিত করবে, আমরা বিজয়ী হয়ে আমরা একসাথে সরকার গঠন এবং আমরা একসাথে নির্বাচন করব, এই কথাটা তিনি বলেছেন প্রকাশ্যে। তার আগে দিয়ে জাতীয় সরকার একটা ইস্যু নিয়ে মানে কয়েকটি রাজনৈতিক দল একটা ঐক্যবদ্ধ একটা কর্মসূচি মানে চিন্তাভাবনা করছিল যে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে। তো সেখানে তার বিপরীতে তারেক রহমান একটা এই বক্তব্যটা দেওয়ার পরে আপনার প্রায় যুগপৎ আন্দোলন সূচনা হয় এবং আপনার 30শে ডিসেম্বর 2022 সালের থেকে যুগপৎ আন্দোলনে 12টি রাজনৈতিক দল এবং জোট ভিন্ন ভিন্ন জায়গা থেকে যুগপৎ আন্দোলন করত এবং এটা একদম 7ই জানুয়ারি পর্যন্ত 2024 সাল পর্যন্ত চালিয়ে গেছে। পরবর্তীকালে যখন আন্দোলন সংগ্রাম শুরু হয়ে গেছে জুলাই আগস্টে, সে সময় রাজনৈতিক দলগুলো মাঠের মধ্যে ছিল। তার মধ্যে অনেকে এখন বিএনপির সাথে আসতেছে যারা মাঠের মধ্যে ছিল না, কিন্তু 12টি দল ছিল। যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে একই প্রতীকে নির্বাচন করা যাবে না, এখন ভিন্ন ভিন্ন প্রতীকে, যা নিবন্ধিত রাজনৈতিক দলকে তার নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এটা অর্থ হলো যে আমার মনে হয় যে যেহেতু সংসদীয় উচ্চকক্ষের একটা বিষয় আছে এবং রাজনৈতিক দলগুলো নিবন্ধিত এবং তার কতটা ভোট সে পাচ্ছে তার কাউন্ট করার জন্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তখন আমরা ঐক্যমত্য কমিশনের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছি যারা এই যুগপৎ আন্দোলনের সাথে জড়িত। তারা কিন্তু খুব একটা গা লাগায়নি যে মানে প্রতীকের বিষয়টা নিয়ে, ভালোই তো নিজের প্রতীক নিয়ে নির্বাচন করলে অসুবিধা কী। কিন্তু পরবর্তীকালে তারা যখন মাঠে ময়দানে নামলো তারা দেখলো যে প্রতীকটা একটা বিরাট বিষয় আছে এবং অনেকগুলো রাজনৈতিক দল যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে তারা কিন্তু কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই নিজস্ব প্রতীক নিয়ে। অনেকেই আপনার 5ই আগস্টের পরিবর্তনের পরে নির্বাচনের মানে প্রতীক পেয়েছেন, অনেকেই আগে প্রতীক পেলেও তারা সেই প্রতীকটাকে পরিচিত করেন, অর্থাৎ সেই প্রতীকে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। তারা মাঠের মধ্যে নেমে একটা জিনিস দেখতেছে এবং বিএনপিও এটা দেখছেন যে বিএনপি আসলে এত বড় রাজনৈতিক দল এবং তাদের আপনার ক্যান্ডিডেটের সংখ্যা এত বেশি, সেখানে ম্যানেজ করে অন্য কাউকে ভোট দিলে অন্য প্রতীকে মানে তাকে যদি প্রার্থী মনোনয়ন করা হয় সেখানে যদি কেউ বিদ্রোহ করে সেই বিদ্রোহটা দমন করাটা বিএনপির জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। যেমন 223টা না কটা আসনে যখন ডিক্লেয়ার করে 36টা আসনে যখন ডিক্লেয়ার করেছে তখন কিন্তু শক্ত, আজকে যেভাবে বললো যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই 2-1টা ছাড়া, তখনও যদি বলতো যে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই এটাই আমাদের চূড়ান্ত বলতেছে, এটা আমরা প্রাথমিকভাবে দিলাম, এটা পরিবর্তন হতে পারে। প্রথমে 1টা 2টা 3টা 4টা করে প্রায় অনেকগুলো প্রায় 100 আসনের মধ্যেই আপনার প্রতিবাদ শুরু হয়ে গেল, যেটা দলের জন্য এটা ক্ষতিকর, সেটা দমিয়ে আনা হয়েছে এবং এটা এই মুহূর্তে আপনার যে শরিক দলগুলো আমরা যারা ধরেন 12 দল আমরা এক মুহূর্তের জন্য আমরা রাজপথ ছাড়িনি, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেভাবে আছে, কিন্তু আবার অনেক আছে যাদের কিন্তু সেভাবে নির্বাচনী এলাকাটা ওইভাবে গোছানো নেই, সেই নির্বাচনী এলাকায় সেইভাবে কাজ করতে পারেনি অথবা বিভিন্ন 7-8 রকমের জরিপও ওনাকে সেভাবে তুলে আনা যায়নি, যে কারণে বিএনপি কিছুটা দ্বিধান্বিত। তারপরেও কিছু অবশ্যই বিএনপি আপনার যেহেতু আপনি বলছেন বন্ধুর ব্যাপার ছাড়াও একটা কমিটমেন্টের ব্যাপার আছে, কমিটমেন্টের কারণে বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রধানকে আসন ছাড়বে বলে আমরা আশা করছি, আমাদের হিসেবে বলা হচ্ছে, এবং যাদেরকে আসন দেওয়া যায়নি তাদেরকেও কিন্তু একটা সরকারের রাজনৈতিক দলে বিভিন্নভাবে প্রোভাইড করতে পারবে, এই কথা এই বার্তাটা কিন্তু দেওয়া হচ্ছে যে এখনই আলোচনাটা শেষ হয়নি, আপনার এখনই মানে সব কিছু বন্ধ হয়ে যায়নি, আলোচনা করে এটা একটা সমাধান করা যাবে। আমাদের সাথে কথা ছিল যে আমরা যারা মানে যুগপৎ আন্দোলনের সাথে ছিলাম, একবার তারেক রহমান সাহেবের সাথে আমরা সবাই মিলে কথা বলেছিলাম মিলিত হবে, আরেকবার কথা ছিল যে সবার সাথে মিলিত হবে একটা কথা বলবেন, কিন্তু এখানে বেগম জিয়ার অসুস্থতা বিভিন্ন কারণে আর এই কথাটা বলা হয়ে ওঠে নাই। কিন্তু আমাদের সাথে যারা লিয়াজু করছেন নজরুল ইসলাম খান সাহেব বা আমির হোসেন মাহমুদ চৌধুরী সাহেব, ওনারা কিন্তু যোগাযোগটা রাখছেন, যোগাযোগটা বন্ধ হয়ে যাননি। কিন্তু সমস্যা হলো যে আপনারা যেই দলের প্রার্থী আছেন ধরেন বিভিন্ন শরিক দলে, তাদের বিপরীতে আবার বিএনপির শক্ত প্রার্থী আছেন, সেই ক্ষেত্রে বিএনপি বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটা একটা সুরাহ করবেন, আমরা এটা আশা করছি এবং আমাদেরকে জানানো হয়েছে যে এটা 10-12 তারিখের মধ্যে এটা একটা ফয়সালা হয়ে যাবে। আমি একটু প্রিন্স ভাই এই জোট নিয়ে একটু আলোচনা শুনবো, তারপরেও আমি আপনাকে স্যার একটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো আগামী নির্বাচন নিয়ে, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে সেরকম প্রত্যাশাই করছেন। আজকে একটা অনুষ্ঠানে জনাব সাইফুল হক বলেছেন যে নির্বাচন আয়োজনে কমিশন এখন অবাধ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পারেনি, এবং জামায়াতের আমির আজকে সিলেটে একটা অনুষ্ঠান ছিল সেখানে তিনি বলেছেন যে ঐক্যবদ্ধ না থাকলে প্রশাসনের মাধ্যমে নির্বাচনী কু হতে পারে এই দেশে। আপনার কি মনে হয় যে নির্বাচনী কু হওয়ার মতো কোনো পরিবেশ আসলে রয়েছে কিনা? যদি সেটাই সেই সম্ভাবনা থাকে তাহলে ডক্টর ইউনূস যে একটা অবিস্মরণীয় একটা সুন্দর ইলেকশন করতে চায়
সেই স্বপ্ন কি আসলে বাস্তবায়িত হবে? হঠাৎ করে এই প্রশাসনিক কুয়ের কথা আসলে কেন আসলো? না, আমি ঠিক একই, আপনি যেখানে শেষ করলেন, আপনি ওই কথা না বললে আমি সেই প্রশ্নটাই করতাম যে আমাদের মানে জামাত নিয়ে তো আর কথা বলতে ইচ্ছাও করে না, কিন্তু তার আমির যখন প্রশাসনিক কুর কথা বলে ওনাকে তো সুনির্দিষ্টভাবে বলতে হবে, কারণ আমরা তো নানা ম্যানিপুলেশনের তাদেরই অনেকগুলো কর্মকাণ্ড দেখছি, তাদের অ্যাপ্রোচ, অ্যাটিটিউড, তাদের অনেকের যে ভাষা ব্যবহার, তাতে তো আমরা দেখছি যে আধিপত্য কাকে বলে এবং কত রকমের কি কি তারা করার চেষ্টা করতে পারে। শোনা যায় টাকার তো কোনো অসুবিধা নাই, তাদের ধর্মকে ব্যবহার করার অসুবিধা নেই, সুতরাং এই ব্যাখ্যা তাকে দিতে হবে, এটুকু বলে আমি থামলাম। কিন্তু এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকদিন ধরে বলে আসছি, যে নির্বাচন কমিশন এবং সরকারের আরও যে দায়িত্ব পালন কথা ছিল অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, সেইটা কিন্তু যথাযথভাবে হয়নি। যার জন্যে দেখবেন প্রথম দিকে আমরা, আমাদের প্রফেসর ইউনূস সাহেব বললেন যে কি ইতিহাসের সেরা নির্বাচন, পরিষ্কার নির্বাচন। এখন কিন্তু অন্ততপক্ষে আমরা তো এর আগেও বলছি, আজকেই বলছি, নট দ্যাট যে যতটুকু ভালো হয় ততটুকু একটা হোক, গণতন্ত্রের পথে হাঁটার জন্য আর যেন কাল বিলম্ব না হয়। তাহলে সেই রকম একটা জায়গায় কিন্তু আমরা আসছি। এইবার আসি, দেখেন এই যে অবাধ নিরপেক্ষ নির্বাচন বা যে আলোচনাটা আসছে, যে সাধারণ, আমি খালি একটা দলের আকাঙ্ক্ষা দরকার নেই, মানুষেরও যদি আকাঙ্ক্ষা সাধারণভাবে বুঝে থাকি যে ঠিক আছে পার্লামেন্টের ডেমোক্রেসি, তাতে বিভিন্ন দল মত আছে, তাদের সবার অংশগ্রহণ থাকুক, যেটা হয়তো আপনিও এখানে শুরুতে বলতে চাইলেন। এখন সেইটা আমাদের যে প্রচলিত সিস্টেম, এই সিস্টেমে তো আপনি সেটা আশা করলেই ভুল করবেন। তা সেই সিস্টেমে আপনি আশা করলে আপনাকে তো হয় ম্যানিপুলেশনের জায়গায় যেতে হবে, অথবা আপনি এই যে আমাদের নির্বাচন এখনও ধরেন এই যে 3টা M সহজে বোঝার জন্য বলে কি, মানি, মার্কা অ্যান্ড মাসেল। যদি এর বাইরে আরও আছে, ভয়ের রাজত্ব আছে, ধর্মের ব্যবহার আছে, প্রশাসনিক কারসাজি আছে, সেগুলো তো আছেই, কিন্তু আমি সহজে বললাম। তাহলে এর থেকে আপনি মুক্ত করার আগ পর্যন্ত আপনি পারবেন না, এটা এক। আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, যে আপনি যেমন অবশ্য মার্কার পয়েন্টটাকে আমি এটাকে বাদ দেওয়ার ব্যাপার না পক্ষে, এই কারণে, কারণ একটা দল তার মার্কা দিয়েই পরিচিত হয় বাংলাদেশে, সুতরাং ওইটাকে আমি প্রধান ধরি না, কিন্তু আমি জেনারেল মানুষের বোঝার জন্য কথাটা বললাম, কারণ মার্কা তো ফ্যাক্টরি, যেটা উনি বললেন খুবই কারেক্ট। কিন্তু তাহলে কি আপনার লাগবে যদি আপনি পার্টিসিপেটরি তাহলে করতে চান? একটা হচ্ছে ধরেন যেটা যে পিআর অন্যরা বলে তার সাথে আমাদের একমত না, কিন্তু আমরা যেটা মনে করি যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ নির্বাচিত হইতে হবে, সকল উন্নয়নের কর্মকাণ্ড সেখানে হবে, এবং আমাদের সংবিধানে এখনও কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা করা হয়েছে, আইনজীবী শুনে দেখতে পারেন। তাহলে সেইটাকে যদি আপনি করতে পারতেন, আর পার্লামেন্টকে যদি রাখেন অ্যাবসলিউট আইন প্রণয়ন প্রধান কাজ, ওইদিকে ফুটবল ভাগ করতেও যাবে না, রাস্তাঘাটেও যাবে না, সেক্ষেত্রে তো এমপি হওয়ার লোক আসলে কমে যাবে না, কিচ্ছু আসে যায় না, তখন যোগ্যতা সম্পন্ন মানুষই পাবে না। খুবই কারেক্ট। কে হবে? আপনি দলও তো দেবেন না, এখন তো আপনি দিতে বাধ্য হচ্ছেন, তাহলে আপনি এখন তো দলের দোষ দিতে পারেন না এই সিস্টেম রেখে, কারণ একটা দল সে তো তার সরকার গঠন করতে চাইবে এমন লোককে দেবে যে জিতে আসতে পারে। আপনার যদি আমাকে ব্যক্তিগত, আমি কোনো দলের কথা বলছি না, এই রকমের হলে সে অনিচ্ছা সত্ত্বেও হলো, যারা শুধুমাত্র জেতাচ্ছেন তাকে তো ওইটাকে দিতেই হবে। তাহলে আপনি যে শরিক তার আসন ভিত্তিক চাচ্ছেন, তাহলে এটা তো হবে না। তাহলে হয় আপনি ওইটা করে পিআর সিস্টেম ভাবতেন, তাহলেও বাংলাদেশের বাস্তবতায় মেজর আসতো আমি তা দেখি না, কিন্তু তারপরে বললাম কিছুটা হয়তো সেফগার্ড থাকতো। কিন্তু আর একটা দরকার কি ছিল জানেন, যেটা আমরা প্রথম দিন থেকে বলেছিলাম, আমি অন রেকর্ড কথাটা আবার বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে 2014 সালের, যদি আমি তারিখ ভুল না করি, 5ই অক্টোবর, 1-2 দিন এদিক ওদিক হইতে 2024 দ্বিতীয়বারের মতো যখন বাম গণতান্ত্রিক জোট দেখা করি, আমাদের লিখিত কাগজ খুঁজে দেখতে পারেন, আমি দাবি করব যে আমরা যত কথা বলেছি উন্মুক্ত করা হোক, যত লিখিত দিয়েছি উন্মুক্ত করি জাতির সামনে। তখন আমি বলেছিলাম আপনাদের সামনে একটা প্রধান কাজ অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করা। এর জন্য যদি প্রয়োজন হয় সংবিধান বিবেচনা করবেন, তাই ছাড়া করবেন। লিখিত কিন্তু আমাদের আছে, এটা খালি ওরাল কথা না। সেই কাজটা যদি আজকে করতেন, ধরেন আমি একটু উদাহরণ দিই, আচ্ছা নির্বাচনে বলতো মার্কা থাকলো, কিন্তু নির্বাচনের সমস্ত প্রচার প্রপাগান্ডার দায় দায়িত্ব নির্বাচন কমিশন নেবে, সরকার নেবে, কাউকে এক্সট্রা করতে পারবে না। তারাই সমাবেশ করবে, তারাই কার ম্যানিফেস্টো কোন ব্যক্তির কি সেটা করবে। তাহলে আপনি এইরকম একটা সমসংযোগ করলে কিন্তু আসতে পারবেন। আপনি দেখেন তো, আপনি নির্বাচনে পোস্টার অন্যান্য কথাগুলো বলছেন, কিন্তু ইতিমধ্যে আপনি কাকে দোষ দেবেন? একজন করছে, আরেকজন না করলে তার পজিশনই থাকে না। কোটি কোটি টাকার উৎসব তো চলতেছে, আপনি সাধারণ প্রার্থী তো পারবে না। আর মানুষের পুরনো মনস্তত্ত্বের কারণে তার কাছে মাইন্ডসেট পুরনো একটা জায়গায় চলে আসে, যে আচ্ছা মনে করে যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তার কাছে না গেলে আমার পাত্তা থাকবে না, কারণ আপনি তো আইনের শাসন আনতে পারেন নাই।
আপনি তো এখনও বলছেন, যেমন আজকে দেখলাম ওই যে একজন ডাক্তার সাহেবকে নিয়ে ময়মনসিংহ সমাজে ঘটনা হয়েছে, উনি বললেন যেটা পুরনো আমরা জানি কিন্তু পুরনো কথা, উনি ওনার প্রমোশন ওটা নিয়ে যখন দাবি করছে তখন বলছে আপনি আমাদের কাছে আসছেন কেন, নেতাদের কাছে যান, নেতারা এসে বলুক। তা এইটাতে এখনও আমাদের মনস্তত্ত্বে আছে। তাই এই 12-15 মাসে অন্ততপক্ষে সংস্কারের এই ধরনের কাজ যদি করতে পারতেন, তাহলে আমি নিশ্চিত করে বলছি অনেক দল বা অনেক প্রার্থী স্বতন্ত্র হয়েও আসতে পারতো। হ্যাঁ, একটা দল, এটা কথার কথা বলছে, এটা আমার মত, আবার দল হিসেবে ধরেন না, ধরেন একটা দল সেটাও যদি উন্মুক্ত করে দিত, যাচ্ছে ঠিক আছে, দল তার একটা প্রার্থী দিল, কিন্তু আমাদের গণতন্ত্রের স্বার্থে এখন আমরা কতগুলো জায়গা করলাম, সেও দরকার হলে ওই দলকে আপনি যদি সেরা মনস্তাত্ত্বিক পরিচিত করতেন, সে দরকার হলে স্বতন্ত্র দাঁড়াতে পারবে, তাহলে তখনও আপনি আনতে পারতেন। অর্থাৎ আনার জন্য আপনি কখনো চিন্তা করেছেন বলে মনে হয় না, বরঞ্চ এখন যেটা করছেন, তাহলে দেখেন একটা কি হচ্ছে, আপনি ঠেলে দিচ্ছেন যে ম্যানিপুলেট করে জিতে আনো, যেটা অসম্ভব ব্যাপার, হবে না, এটা কেউ গ্রহণ করবে না। আর দ্বিতীয়ত একেবারে দয়ার দান, এবং দয়ার দান তাহলে করবে কেন, আমি তো এটা দেখি না ওই কারণে, কারণ যাদের অর্গানাইজেশন নাই কেউ যদি তাকে দেয় তিনি তো জিততে পারবেন না, কারণ এখনকার সিস্টেমে, তাহলে তো ওই দলও তো বিপদে পড়বে। সুতরাং পুরো সিস্টেমটা আমাদের হাতে যে একটা অপূর্ব সুযোগ আসছিল, যে আমরা যদি চেঞ্জ করতে পারতাম তাহলে সেই সুযোগটা আসলে আমরা মিস করলাম, পার্টিসিপেটরি হতো, সেটা হয় নাই। আপনার মতে আলাউদ্দিন, আপনার কাছে একটু জানতে চাই যে জোট নিয়ে যে কথা হচ্ছে, আপনারা আসলে কাদের সাথে জোট করবেন এটা নিয়ে কিন্তু একটা জনমনে একটা প্রশ্ন রয়েছে। গতকালই আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে দেশে বিদ্যমান পুরনো রাজনৈতিক জোটগুলো জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে, এই কারণে এনসিপি কয়েকটি তুলনামূলক নতুন রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হতে আলোচনা চলছে। এই জোট করে ভোটের মাঠে প্রভাব ফেলার মতো শক্তি বা অবস্থানকে আসলে আপনারা তৈরি করতে পারবেন? আসলে এই কারণ অনেকেরই কিন্তু আসলে প্রত্যাশা, আমারও ব্যক্তিগত প্রত্যাশা যে এনসিপি আগামী সংসদে আসলে থাকুক, সেই থাকার মতো বাস্তবতাটা কি রয়েছে? না, প্রথমত আমি প্রিন্স ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে প্রধান উপদেষ্টা যখন বলছিলেন যে লিমিটেড সংস্কার চাইলে উনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন, আর যদি আপনার গভীরতর সংস্কার চান তখন তিনি জুন জুলাইতে নির্বাচন দিয়ে চলে যাবেন। তো উনি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন, তো আমরা ধরে নিতে পারি উনি লিমিটেড সংস্কার করছেন। তো লিমিটেড সংস্কার বলতে কি ছিল, যে প্রয়োজনীয় সংস্কার হলো যে উন্নত নির্বাচন ব্যবস্থার সংস্কার, কিন্তু কার্যত এখন তো আমরা বাস্তবতায় আছি। আমরা কিন্তু গত 2 মাস আগেও আমরা হয়তো ভেবেছিলাম যে তফসিলের পূর্বে একটা বড় ধরনের প্রশাসনিক ক্র্যাকডাউন চলবে, মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, মানুষ অন্তত আপনার আইনের যে তার উপর আইন প্রয়োগ হবে সে ভয়টা পাবে ধরেন, কিন্তু সেটা তো আসলে হচ্ছে না। পাশাপাশি আপনি আরেকটা বিষয় যেটা দেখলেন যে আমরা আসলে শুধুমাত্র এনসিপির জোট না, দেখা যাচ্ছে জোটের রাজনীতি এখানে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ আমরা যেটা দেখি যে যেই রাজনৈতিক দল আপনার একটু প্রভাবশালী, মানে আমরা আসলে বড় বলি আসলে ওইভাবেই, যেটা তৃণমূলে যাদের আপনার গ্রাসরুটস অর্গানাইজেশন স্ট্রং, এখন দেখা যায় ছোট রাজনৈতিক দলগুলো যখন জোট করে তখন তাদের মধ্যে বিলীন হয়ে যাওয়ার একটা প্রবণতা এখানে দেখা যায়। আদারওয়াইজ কিন্তু জোটের রাজনীতিতে যদি আপনি বলেন যে ধরেন কৌশল হিসাবে কিংবা অভিন্ন লক্ষ্য অর্জনের উপায় হিসেবে, কিন্তু এটা একটা বেস্ট ডেমোক্রেটিক এক্সারসাইজ, যে ছোট ছোট ফ্রাঞ্চাইজিগুলো একসাথে হয়ে সরকার অথবা জনগণের দাবি আদায়ে বড় ধরনের চাপ প্রয়োগ করতে পারে। কিন্তু এখানে মূলত জোটগুলো হয় ক্ষমতামুখী। তো এনসিপির জন্য এই জায়গায় একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে যে জোট বলতেই আপনার জার্নালিস্ট থেকে শুরু করে সাধারণ মানুষ মনে করে যে কয়টা আসন পাবে, মানে জোট বলতে আসলে কি, এটা যে একটা হোলিস্টিক একটা রাজনৈতিক আদর্শ, একটা রাজনৈতিক আদর্শের সাথে একটি আপনার অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য তারা যে কাছাকাছি আসছে এই বিষয়টা কিন্তু চিন্তা করে না, চিন্তা করে লেনদেন কি হলো। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা যেটা এখন আমাদের যে জোটগুলো রয়েছে এগুলোকে আদর্শিক জোট, কোনোটাই তো আসলে আদর্শিক জোট না, সবগুলোই তো আসলে নির্বাচনের জোট না। যেমন আমি এই সেলিম ভাইয়ের কথা থেকে যে একটা বিষয় পেলাম, হ্যাঁ, যেমন আমি আগে এটা চিন্তা করে নিই ওইভাবে, 2022 সালে জনাব তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা আন্দোলন করে যদি একসাথে যুগপৎ আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে তাহলে তারা নির্বাচন একসাথে করবে। এখন দুর্ভাগ্যজনকভাবে বিশেষ করে আপনার ছোট রাজনৈতিক দলগুলো যারা বিএনপির সাথে টাইট ছিলেন, তারা তো আসলে তাদের আন্দোলন তার সরকার পতন ঘটে নাই, না ঘটার কারণে কিন্তু তারা অনেকটা বিএনপির কাছে করুণা প্রার্থী হয়ে গিয়েছে। এটা আসলে এটা তাদের কোনো আপনার না, এটা একটা কনসিকুয়েন্সটা এমন দাঁড়িয়ে গিয়েছে। তো এই ধরনের জোটের ক্ষেত্রে যদি আপনার নিজেদের সংগঠন না থাকে আর নিজেদের যদি রাজনৈতিক যে আপনার একটা স্ট্যান্ড, যেমন আপনি যদি বাম রাজনৈতিক দলগুলোর কথা বলেন, এক ব্যক্তির দল হলো সবাই কিন্তু বুঝে আসলে ওনার স্ট্যান্ডটা কি,
কিন্তু বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো আছে আপনি দেখবেন যে মোটা দাগে সবার স্ট্যান্স কিন্তু সেম, কাছাকাছি। আপনি বিএনপির সাথে আলাদা করার মতো নয়। আওয়ামী লীগের সাথেও আপনার বাম দল ছিল, বামরা আলাদাও ছিল। তো এই জায়গায় আমি শুধুমাত্র একটা ফুটনোটের মতো বলছি আর কি। এনসিপির জায়গাটা ফিরে আসি। এনসিপি আসলে এখন যেটা দেখছে সব কিছু মিলিয়ে, তো এনসিপি আসলে নিজে এককভাবে নির্বাচন করা অথবা নিজের মতো করে যে দলগুলো ভাবছে তাদেরকে সাথে নিয়ে নির্বাচন না করার কোনো বিকল্প নেই। একটা বড় কারণ হলো আপনি যদি জনমত জরিপের রেজাল্টগুলো দেখেন, মানুষ আসলে পরিবর্তন চায়। মানুষ এখন এমনটা হচ্ছে নিরুপায় হয়ে একটা রাজনৈতিক দলকে ভোট দিতে না পেরে আগের মতোই কিন্তু একটা বাইনারিতে ঢুকে যাচ্ছে। বিশেষ করে নির্বাচনের সময় কিন্তু নির্বাচন হয় দুইটা শক্তির ভিতরে, কখনো তিন শক্তির মধ্যে নির্বাচন মানে খুব কম হয়। নির্বাচনে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে এই জিনিসটাই মুখ্য থাকে। এই ক্ষেত্রে অবশ্যই তৃতীয় রাজনৈতিক জোট খুব বড় কোনো আপনার প্রভাব সৃষ্টি করতে পারবে না, তবে এটা পারবে জনগণের কাছে একটা অপশন হিসেবে থাকতে পারবে যে জনগণ যদি চায় ভবিষ্যতে হয়তো ভবিষ্যতের জন্য সংসদে মানে খুব কার্যকরভাবে সংসদেই পাঠাতে পারবে তা না, বাট জনগণ সিগন্যাল দিতে পারবে যে হ্যাঁ আমরা তো আসলে তোমাদেরকে 4%, 5%, 6% হোয়াট এভার আমি তোমাদেরকে ভোট দিয়েছি। তো এইটা মনে হয় আমাদের মরালসকে আপনার স্ট্রেনথেন করবে। আপনারা সেই পথেই হাঁটছেন। রুবিন আপা, এই যে জোট নিয়ে আলোচনা হচ্ছে, আদর্শর মিল না হলেও নির্বাচন নিয়ে একটা আসলে জোট হয় সব নির্বাচনের আগে আসলে আমরা দেখেছি। এর ফলে আসলে বড় দলগুলোকে আরো বেশি শক্তিশালী হয়ে যায় আর ছোট দলগুলো আরো বেশি ছোট হয়ে যায়। এখানে জোট হওয়ার কিছু ভালো এবং মন্দ দিক আছে। ভালো দিক হচ্ছে ধরুন আওয়ামী লীগের সময় যে 14 দলীয় জোট হয়েছে সেখানে দেখা গেছে পরের দিকে বিশেষ করে 14 সালের পর থেকে পুরোটাই এক ভাষায় কথা বলেছে। তাদের আর আলাদা কোনো সত্তা অবশিষ্ট ছিল এমনটি নয়। কিন্তু যদি জোটভুক্ত দলগুলো তাদের নিজস্ব পলিটিক্স, নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব আদর্শকে সমুন্নত রেখে তারপরে জোটভুক্ত হয় তাহলে কিন্তু জোটের বড় দল এবং ছোট দল সেই সঙ্গে দেশ এবং রাজনীতি প্রত্যেকের উপকৃত হওয়ার সুযোগ আছে। কিন্তু আপনি যদি ইয়াস বসের মতন সকল বিষয়ে বড় দলের সঙ্গে সুর মেলান, নিজের কোনো আলাদা আইডেন্টিটি না থাকে, নিজের দলের কোনো আলাদা আদর্শ না থাকে, তখন মূলত জোট করাই হয় কিছু ব্যক্তির নিজস্ব সুবিধার জন্য। যেমন সবসময় আমরা শুনি ছোট দলের বড় নেতা। ছোট দলের বড় নেতা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যখন আপনি ছোট দল নিয়ে বড় কোনো দলের সঙ্গে জোট করবেন, বড় দলটি ক্ষমতায় যাওয়া মাত্রই ওই ছোট দলের বড় নেতা মন্ত্রী এমপি হয়ে যাবে। কিন্তু যদি আপনি তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি তাদের এলাকায় একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে দেন, তারা একেবারেই ফেল করবে। মানে আমি অনেক বড় বড় নেতা আওয়ামী লীগের সঙ্গে 14 দলে যারা ছিল, আমি নাম বলবো না, কিন্তু আমরা সবাই জানি তারা নিজের দলেও মানে নিজের ইউনিয়নেও তারা পাশ করবে কিনা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে কিনা, এটা নিয়েও সন্দেহ আছে। কিন্তু তারা যদি চেষ্টা করতো বড় দলের সঙ্গে অ্যালায়েন্স হয়েছে ঠিক আছে, কিন্তু নিজের দল, নিজের রাজনীতি, নিজের মার্কাকে মানুষের সামনে পরিচিত করতে, মানুষের কাছে যেতে, নিজের একটা আলাদা আইডেন্টিটি মানুষের কাছে নিয়ে যেতে, তাহলে আমার মনে হয় যে জোট করা ভালো। সেটা বড় দলের জন্য ভালো, ছোট দলের জন্য ভালো। কিন্তু এখন তো বড় মাছ সব মাছকে খেয়ে ফেলে, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। মানে আদর্শর জায়গা থেকে আসলে আপনার যে আইডিয়াল কথাটা বলছিলেন যে বড় মাছ আসলে সব ছোট মাছকে খেয়ে ফেলে, এই ছোট মাছ আর কোনোদিনই বড় হবে না, ছোট মাছ আর কখনো বড় হয় না। তাহলে আমার প্রশ্ন, তাহলে খামাখা আপনারা নিবন্ধন নেন কেন, মার্কাটাই বা নেন কেন? কারণ আপনারা তো তাকায় থাকেন ওই বড় মার্কাটার দিকে। আপনাদের এলাকায় দুটা মানুষ নাই, দুটা কর্মী নাই, আপনারা আশা করেন যে আপনারা ওই ধানের শীষ মার্কায় যাবেন, যাওয়ার পরে ধানের শীষের কর্মীরা সব আপনার পিছনে দৌড়াবে। তাহলে বড় দলগুলো ছোট দলগুলোকে কেন নাই? শুধুমাত্র সংখ্যার বিচারে যে আমি 14 দল, 16 দল, 20 দল, এই শুধুমাত্র সংখ্যাটা বাড়ানোর জন্য? জোটে এমনও দল রয়েছে যেটার আসলে কোনো নিবন্ধনও নাই। সংখ্যার একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে যেটাকে আপনি অগ্রাহ্য করতে পারবেন না। আর দুই হচ্ছে সংখ্যা ছাড়াও বড় দলের একটা নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব আদর্শ আছে, তার বাইরে কাছাকাছি কিন্তু নট সেম, নট আইডেন্টিক্যাল, এরকম কাছাকাছি আদর্শের দলগুলো যদি একীভূত হতে পারে, তখন দেখা যায় পরস্পর থেকে নেওয়ার এবং পরস্পরকে ফ্লারিশ করার একটা সুযোগ থাকে। আমি একটু সেলিম ভাই আপনার কাছে একটু অন্য প্রসঙ্গ যেতে চাই, এই জোটের বাইরে এইটাও আসলে একটা জোট কেন্দ্রিক যে 8 দলীয় যে জোটটা হয়েছে ইসলামী দলগুলোর ভিতরে, তারা আজকে সিলেটে সমাবেশ করেছে। সেইখানে ইসলামিক দলগুলোর নেতারা বলেছেন যে আগামী নির্বাচনে ইসলামের বিজয়,
হবে বলে তারা আশা করছেন। নির্বাচনের আগে জামাতের নেতৃত্বে যে জোট, এটার আসলে রাজনৈতিক ভবিষ্যৎটা কি দেখেন? আসলেই কি আগামী নির্বাচন ইসলামের বিজয় দেখেন কিনা? আবার নির্বাচনের সাথে ইসলামের বিজয় এই টার্মটা আসলে রিলেট করে কিনা? না, দেখুন, এখানে যে 8টা রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে ভুইফোড় রাজনৈতিক দলগুলো আছে 3-4টা, তার মধ্যে 3-4-5টা মূলত রাজনৈতিক দল জামাতে ইসলাম এবং আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটাদের ইমান, আকিদা, আপনার চিন্তা চেতনা, হেফাজতে ইসলামেরও তো বেশ ভালো শক্তি রয়েছে। ধর্মীয় মূল্যবোধ বা হেফাজতে ইসলামের একটা অংশ। এটা হেফাজতে ইসলাম তো আর কোনো রাজনৈতিক দল না। সেখানে আপনার ওই যে খেলাফত মসজিদ যে দলটি আছেন আর কি, এই দলটি আসলে আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন না। তারা শেখ মুজিবের বংশ তালিকা প্রণয়ন করে শেখ হাসিনাকে আউলিয়ার পর্যায়ে নিয়ে গেছেন। এখন তারা একটা জোট করতে চাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে ধর্মীয়ভাবে এত বড় বিভাজন, এই বিভাজনকে কাটিয়ে উঠে তারা ইসলামের বিজয় করবেন, এটা আমরা মনে করি না আর কি। আর তাদের পরাজিত হলে যে ইসলাম পরাজিত হবে এরকম কোনো বিষয় না। ইসলামের জায়গায়, তার রাজনৈতিক দলের জায়গায়। মূলত জামাতে ইসলাম তো একটা অপরাজনীতি করছে এই মুহূর্তে। আপনার দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশতে পাওয়া যাবে না, বেহেশতে টিকিট বিক্রি করছে বিভিন্ন ঘরে ঘরে গিয়ে, বাড়িতে গিয়ে, এবং তারা একসাথ হয়েছে। একসাথের মধ্যে আড়াইটা দল, বাকি দলগুলোর মধ্যে ওইরকম কোনো মানে ক্যান্ডিডেটও নাই, ওইরকম কোনো মাঠের মধ্যে তাদের কোনো ইয়ে নাই। এখন তারা মনে করছে যে একটা অনুকূল পরিবেশে এই 54 বছরের মধ্যে বা স্বাধীনতা উত্তর তাদের একটা অনুকূল পরিবেশে তারা ঘরে ঘরে যেতে পারছে, কাজ করতে পারছে, এবং 5ই আগস্টের পরিবর্তনের পর তারা আর একটু বেশি নিজেদেরকে অ্যাগ্রেসিভলি উপস্থাপন করছে। যতটা না তাদের শক্তি, যতটা না তাদের সামর্থ্য, তার চেয়ে তারা কিন্তু অনেক বেশি এটাকে প্রয়োগ করার চেষ্টা করছে। কারণ তাদের হাতে প্রচুর অর্থ আছে, এর অকল্পনীয় অর্থ আছে তাদের হাতে, এবং তাদের এক একটা ক্যান্ডিডেট এক একটা নির্বাচনী এলাকায় এত বেশি ফেস্টুন, ব্যানার এবং আপনার তোরণ নির্মাণ করছে যেটা বলার বাইরে। এবং তাদের একটা শো আপের একটা ব্যাপার আছে। ধরুন, যখন আমার নির্বাচনী এলাকায় যদি একটা তারা সমাবেশ ডাকে, তাহলে আশেপাশের 10টা উপজেলার থেকে তাদের লোকজন চলে আসবেন। আশেপাশে কমপক্ষে 10 থেকে 12টা উপজেলার থেকে তাদের লোকজন চলে আসবেন। ওই জেলাতে ওই দিন আর কোনো সমাবেশ নাই। সুতরাং তাদের শক্তিমাত্রা এখন আমরা দেখছি এককভাবে ঢাকা শহরের একটি নির্বাচনী এলাকায় একদিন মিছিল করে, অন্য কোনো, যদি তারা অ্যাট আ টাইম 20টি নির্বাচনী এলাকায় মিটিং করতো, মিছিল করতো, তাইলে আমরা বুঝতে পারতাম যে তাদের শক্তি কী। এবং সিলেটে তারা মহাসমাবেশ যদি করে, তাহলে সিলেটের আশেপাশ থেকে যা আছে সবাইকে নিয়ে যায়। এর কালচার তো আসলে আওয়ামী লীগ বা এর আগের আওয়ামী লীগ বা বিএনপি তো আমরা দেখি, ঢাকার সমাবেশে কিন্তু ঢাকার আশেপাশের জেলা থেকে গাড়ি ভর্তি করে লোক আসতো, এমনকি ট্রেন ভর্তি করে লোক এসে ঢাকার সমাবেশ করতো। না, ঢাকার আশেপাশে বলতে ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, আপনার ঢাকার আশেপাশে বলতে একেবারে আশেপাশে বলতে পারেন, বা নরসিংদী একেবারে আশেপাশে বলতে পারেন। বড় দলের উৎসাহী নেতৃবৃন্দ সেখানে সমাবেশে অংশগ্রহণ করে এক কথা। আর জামাতেরটা কিন্তু একেবারে একটা সুনির্দিষ্টভাবে এবং আদিষ্ট হয়েই তারা কিন্তু সমাবেশে অংশগ্রহণ করে, এই পার্থক্য আর কি। আমি ভোটের রাজনীতিতে তাদের খুব একটা এই মুহূর্তে খুব গুরুত্ব দিতে রাজি নই। তারা মানে আওয়াজে পাকিস্তান, মানে গলার স্বর উঁচু করে কথাবার্তা বলছে, ধমকাধমকি করছে। এবং আসলে আপনার জামাতে ইসলামের নেতৃত্বে যদি কখনো বাংলাদেশের রাজনীতিতে তাদের উত্থান ঘটে, তাহলে আমাদের রাজনৈতিক দিকটা আবার অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। বাংলাদেশটা আপনি জামাতের শক্তিমত্তা নিয়ে আসলে প্রশ্ন তুললেন। আগামী নির্বাচনে যদি আমি জিজ্ঞেস করতে চাই, জামাত যদি ক্ষমতায় নাও যায়, তার তো বিরোধী দলে যাওয়ার একটা সক্ষমতা রয়েছে না? সেই পরিমাণ জনপ্রিয়তা কি তার রয়েছে? না, বিরোধী দলে যাওয়ার মতো সক্ষমতা, ধরেন বিরোধী দল বলতে গিয়ে আপনার শেখ মুজিবের আমলে তো বিরোধী দলও ছিল, 7 জনের বিরোধী দল ছিল, অথবা শেখ হাসিনার আমলে তো বিরোধী দল ছিল, মানে 5 জনের বিরোধী দল ছিল, আবার অনেক সময় ঐক্যমত্যের সরকারও ছিল। আবার তারা আপনার বিরোধী দলকে তাদের আসন ছেড়ে দিয়ে তাদেরকে আবার বিরোধী দল তৈরি করেছে জাতীয় পার্টিকে। ওই ধরনের চিন্তা তো বিএনপির মধ্যে নেই, অথবা মানে এইরকম কিছু হবে না। তারা নিজস্ব শক্তিমাত্রা দিয়ে মানে লড়াই করবে। এখন আপনার জোটের যে রাজনীতিটা, জোটের রাজনীতিতে তো আপনার যেমন নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ড পরিচালনা করা উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে। বাংলাদেশের মতো এত বেশি নিবন্ধিত রাজনৈতিক দল পৃথিবীর ইতিহাসে আর কোথাও আছে বলে আমার কাছে মনে হয় না। একেবারে যদি নির্বাচন কমিশন প্রথম এসে যদি তারা বলতো যে নির্বাচন কমিশনের ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা যদি চেক করতো আবার, তাহলে 10টা রাজনৈতিক দল টিকে থাকার কথা ছিল না। একটু প্রিন্স ভাই আপনার কাছে জানতে চাই যে আমরা আসলে 6 আগস্ট পার হয়ে 7 আগস্টে আসলে পড়ে গিয়েছি। তারপরও 6 আগস্ট গতকালকে গণতন্ত্র দিবস ছিল। 1990 সালের যে 6 আগস্টের কথা বলে গণতন্ত্র দিবসে, এখনো কিন্তু এই বিষয়টা প্রাসঙ্গিক। 90 সাল আর এখন 2025 সাল, তখনও গণতন্ত্র মুক্তি পাক, এখনো কিন্তু আমরা সেই গণতন্ত্রের জন্যই আসলে লড়াই করছি। এই যে বারবার ইতিহাসের যে পরিবর্তনটা, আমরা পুনরাবৃত্তিটাই বারবার দেখছি। প্রকৃত গণতন্ত্রের স্বাদ কিন্তু এখনো আসলে পেলাম না। এরকমই কি আসলে চলতে থাকবে? আমার স্ট্রেট উত্তর, আরও অনেক দিন চলবে।
তার যদি বলেন একটা, এটা শুনলে কথাটা কেমন লাগবে তবুও বলি যে আসলে আমরা যতদিন না পর্যন্ত আমাদের দেশবাসীকে, আপনি ভোটার বলেন বা যেমন সাধারণ মানুষ, তারা আরও বেশি সচেতন এবং সংগঠিত না হবে ততদিন পর্যন্ত এই ধারা চলবে। এটা অনেক দিনই বললে ভালো হয়। এইটা একটা। আর একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায়, বিশেষ করে যারা ক্ষমতায় যাবে, অতীতে ছিল বা আগামীতে যাবে, তাদের ভূমিকার পরও অনেক নির্ভর করবে। কিন্তু এখন খুব দ্রুত আমরা এমন কিছু দেখছি না যাতে কাল পরশু এটা হয়ে যাবে। যার জন্য দেখেন আমাদের দিক থেকে কিন্তু বারবার বলে আসছি যে এইবার যেটা করছে এটা গণতন্ত্রের পথে হাঁটা, শব্দটা হাঁটা বলি, কিন্তু আপনি যদি এই গণতন্ত্রের পথে হাঁটার প্র্যাকটিসটা আমরা করতে পারি তাহলে হয়তো অল্প দিনে আমরা এরকম একটা যেতে পারবো। সেইটা একবার একটা গণঅভ্যুত্থানের পরে এই সুযোগটা আসে। কেন জানেন? এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষ তো সচেতন হয়, তার একটা যে আকাঙ্ক্ষা জাগে, সেই সময় যদি আমরা ভূমিকা রাখতে পারতাম। ধরুন আপনি যেহেতু কথাটা তুললেন, এটাও অনেকে এই প্রজন্ম বা আমরাও অনেকে ভুলে গেছি, কারণ আমরা তো ওই 80-র দশক থেকে রাজনীতি করে পুরো এরশাদ বিরোধী আন্দোলনই আমাদেরকে একজন রাজনৈতিক মানুষ গড়ে তুলেছে। যদি সমাজে কিছু অবদান রাখতে পারি তার অন্যতম ভূমিকা কিন্তু এইটা। দেখেন ওইখানে কিন্তু এইবারে যত আলোচনা হলো এরকম কিছু হয় নাই। অ্যাকচুয়ালি প্রথম ছিল যে আমরা একটা ভালো নির্বাচন করব, একটা নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলব। দেখেন, হ্যাঁ আমরা প্রথমে একটা ভালো নির্বাচন করেছি, কিন্তু নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারি নাই। প্রতিষ্ঠান সহ হয়নি, একের পর এক যারা আসছে কম বেশি ত্রুটি আছে, কিন্তু দেখবেন এটা আরও কিন্তু কয়টা জিনিস ছিল, এটা অনেক সময় আলোচনা হয় না। একটা ছিল আমরা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ধারা পুনঃপ্রতিষ্ঠা করব। তার মানে এটা অপব্যবহারও করব না, আমি স্বার্থে ব্যবহার করব না, কর্তৃত্ববাদী সরকার রক্ষায় ব্যবহার করব না, নিজের স্বার্থে ব্যবহার করব না, কারণ এটা আমাদের ভিত্তি বলে কথাটা ছিল। আরেকটা ছিল আমরা কেউ সাম্প্রদায়িকতা করব না, প্রচার প্রপাগান্ডা করব না, যদি কেউ করে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব। সেই জায়গাটা আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি সবাই স্বাক্ষরিত কথা আমি বলছি। আরেকটা ছিল, থার্ড কথা বলে শেষ করি, আমাদের মধ্যে পরস্পর যদি কোনো সংকট হয়, মানে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে মীমাংসা, সেই আলাপ আলোচনা জায়গাটাও আসলে ছিল না একটা সময় বলেই। তাহলে আমি বলছি যে ওই ধারায় আগামীতে যদি গণতন্ত্রের পথে আমরা চলতে পারি এবারও, তাহলে হয়তো দ্রুততম সময়ে যে আকাঙ্ক্ষা আপনি বললেন সেটা বাস্তবায়িত হবে। আমি একটু আলাউদ্দিন আপনার কাছে একটু জানতে চাই, আবারও আপনার কাছে একটু ভোটের হিসাব কিতাবটা একটু জানতে চাই আপনাদের। আজকে একটা পত্রিকার রিপোর্ট ছিল যে এনসিপি আগামী নির্বাচনে 40% দলীয় আর 60% বাইরের প্রার্থী দেবে 300 আসনে, একটা পত্রিকার রিপোর্ট। তাহলে কি এনসিপি, বিএনপি, জামাত বা অন্যান্য দল থেকে যারা মনোনয়ন পাবে না তাদেরকে টার্গেট করছে? না, আমি জানি না, আমি পত্রিকার রিপোর্ট দেখি না। প্রথম কথা হলো যে দলের বাইরে বলতে আসলে আমরা সেটা বুঝাই না যে অন্য কোনো দল থেকে দলছুট হয়ে আসা প্রার্থী। দলের বাইরে থেকে আমাদের বেশিরভাগ প্রার্থী দলের বাইরের। আর একটা বিষয় হলো যে এনসিপি কিন্তু এখন কোনো বদ্ধ ঘর না। এনসিপি একটা নতুন কিছু তৈরি হচ্ছে, এটার দরজা জানালা সব খোলা। আমরা কিন্তু জনগণের কাছে ওপেন কল করেছি, জনগণ যে কেউ যে কোনো জায়গা থেকে কেবলমাত্র ফ্যাসিস্টের দোসর এবং দাগি আপনার লুটেরা কিংবা আপনার মানে সামাজিকভাবে যারা স্বীকৃত নয় আর কি, গ্রহণযোগ্য নয়, তাদের ছাড়া আপনি সবার কাছ থেকে কিন্তু আমরা নমিনেশন আবেদনপত্র মানে করেছি, অফার করেছি। সেখান থেকে যারা আসছে আমাদের বেশিরভাগ বিবেচনা হলো যে আমাদের দল বলতে আসলে কি, দল বলতে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আর আমাদের যে আহ্বায়ক কমিটিগুলো হচ্ছে। তো এখনও কিন্তু বেশিরভাগ জায়গায় আহ্বায়ক কমিটি হয় নাই, যেটা হয়েছে আগে সে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা অনুযায়ী সমন্বয়কারী কমিটি হয়েছে। এবং সমন্বয়কারী কমিটিও কিন্তু আসলে পুনর্গঠন হচ্ছে, কারণ বেশিরভাগ সমন্বয়কারী কমিটি পুরোপুরি আপনার এনসিপি রাজনীতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয়। তো এখন যেটা হয়েছে যে আমাদের যারাই আপনার প্রার্থী তালিকায় আছে তারা হলো আমাদের পটেনশিয়াল আপনার পার্ট অফ দ্য পার্টি, মানে তারা সময় একবারে শেষ, মানে একবারে স্ট্রেট যদি মানে বলেন যে বিএনপি থেকে একটা লোক নমিনেশন পায়নি বাট জনপ্রিয়, সে যদি আপনার এখান থেকে করতে চায় আপনি তাকে স্পেস দেবেন কিনা? কেন নয়, মানে আপনারা আসলে সেরকম প্রার্থীও দিতে পারেন। আমার সময় একেবারেই শেষ। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।